আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক বৈঠকে শ্রমবাজার ও আসিয়ান সদস্যপদ নিয়ে হবে আলোচনা। অবৈধ অভিবাসীদের সংকট কেটে যাওয়ার প্রত্যাশা। আশা করে কাজ থাকে না, কোম্পানি ঠিক থাকে না, এই জন্য দালাল মুক্ত আমরা কলিং চাই। যে প্রবাসী ভাইগুলো অবৈধ আছে তাদেরকে যেন বৈধতার বিষয়ে কথা বলা হয়। এনটিএমসি এর সাবেক প্রধান জিয়াউল আহসান অন্তত ৩০ জনকে হত্যা করেছেন। ট্রাইব্যুনালে দেহরক্ষীর সাক্ষ্য, চিফ প্রসিকিউটর তুলে ধরলেন লোমহর্ষক বর্ণনা। তিনি বিভিন্ন বিডিআর সদস্যদেরকে ধরে আনতেন এবং ধরে এনে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। আরেকটা হচ্ছে গুলি করে নদীতে ফেলে দিতেন। কাল অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার আক্রমণ ভাগে দেখা যেতে পারে আলভারেজ গঞ্জালেসকে। তাতে গুরুত্বপূর্ণ ম্যাচে স্পেনের প্রতিপক্ষ সৌদি আরব। প্রচন্ড বৃষ্টি, পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ৩ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত। সিলেটে সাদা পাথর পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা। রংপুরে তিস্তা তীরবর্তী নিচু এলাকাতেও পানি। বাজেট নিখুঁত করতে আরও পর্যালোচনা চলছে, জানালেন অর্থমন্ত্রী। বড় চ্যালেঞ্জ রাজস্ব আদায় ও বিদেশি ঋণ। ব্যবসা নিয়ে শঙ্কায় পুরনো শিল্প মালিকরা। মিয়ানমারের সাথে সীমান্ত ব্যবস্থাপনায় হিমশিম অবস্থা। স্থল মাইন বিস্ফোরণে মৃত্যুর সাথে বাড়ছে উদ্বেগ। চলছে কূটনৈতিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ। শান্তি চুক্তি নিয়ে সুইজারল্যান্ডে বৈঠকে বসেছে ইরান যুক্তরাষ্ট্র। প্রতিনিধি দলের নেতৃত্বে কালিবাফ, জেডি ভ্যান্স, মধ্যস্থতায় কাতার, পাকিস্তান। সরকার গঠনের পর প্রথমবার রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে যাবেন চীনেও। দুপুর 2:45টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান প্রধানমন্ত্রী। কিছুক্ষণ আগে কুয়ালালামপুর পৌঁছেছেন তিনি। কাল দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে হবে আনুষ্ঠানিক বৈঠক, যেখানে প্রাধান্য পাবে শ্রমবাজার, আসিয়ানের সদস্যপদ প্রাপ্তি ও মুক্ত বাণিজ্য চুক্তি। সই হতে পারে সংস্কৃতি বিনিময় সহ কয়েকটি চুক্তি। 23 জুন মালয়েশিয়া থেকে সরাসরি চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দেবেন সরকার প্রধান। সেখানে বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে তার বৈঠক হতে পারে। 25 জুন চীনের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তারেক রহমান। এই সফরে 13টি সমঝোতা স্মারক ও 4টি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। 26 জুন রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের 18 ঘণ্টার সফর ঘিরে আশার সঞ্চার হয়েছে কাজের সন্ধানে মালয়েশিয়ায় থাকা অবৈধ বাংলাদেশিদের মাঝে। মালয়েশিয়ার কয়েক লাখ বাংলাদেশির দিন কাটছে গ্রেফতার, আতঙ্ক আর ভোগান্তিতে। মালয়েশিয়া থেকে আমাদের সহকর্মী আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। আকাশসমান স্বপ্ন নিয়ে মালয়েশিয়া যাত্রা, কিন্তু শঙ্কা, আতঙ্ক আর অনিশ্চয়তায় কাটছে মইন জুয়েলদের মতো প্রবাসী বাংলাদেশিদের জীবন। এজেন্সি দৌরাত্মে, সিন্ডিকেটের কারসাজিতে পথে বসার উপক্রম তাদের। গ্রেপ্তার আতঙ্কে না পারছেন কাজের সন্ধানে বের হতে, না পারছেন দেশে ফিরতে। আশা করে কাজ থাকে না, কোম্পানি ঠিক থাকে না, এই জন্য দালাল মুক্ত আমরা কলিং চাই। যে দালালের কারণে বাংলাদেশে হাজার হাজার লোক অবৈধ আছে। যে প্রবাসী ভাইগুলো অবৈধ আছে তাদেরকে যেন বৈধতার বিষয়ে কথা বলা হয়। ওই আমাদের প্রধানমন্ত্রী এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যেন এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করে। প্রধানমন্ত্রীর 18 ঘণ্টার মালয়েশিয়া সফরে সেই অনিশ্চয়তার সমাধান চান অবৈধভাবে থাকা বাংলাদেশিরা। প্রত্যাশা, সরকার প্রধানের এই সফরে নির্ধারণ হবে লক্ষ যুবকের ভাগ্য। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনার আশ্বাস মালয়েশিয়া বিএনপি নেতাদের। 2012 সালে বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের বিষয়ে একের পর এক তথ্য সামনে আসছে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এই বিএনপি নেতাকে গুমের সঙ্গে জড়িত বলে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন তারই সাবেক দেহরক্ষী ইমরুল কায়েস। গুম ছাড়াও পিলখানা হত্যাকাণ্ড পরবর্তী অভিযান সহ অন্তত 7টি ঘটনায় প্রায় 30 জনকে হত্যার বর্ণনা উঠে এসেছে ইমরুলের সাক্ষ্যে। ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যের বিষয়টি জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শতাধিক গুম-খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তার সাবেক দেহরক্ষী সেনা সদস্য ইমরুল কায়েস। এতে উঠে আসে গুম-খুনের চাঞ্চল্যকর সব তথ্য। 2012 সালের 17 এপ্রিল গুম করা হয় বিএনপি নেতা ইলিয়াস আলীকে। তৎকালীন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর নির্দেশে ইলিয়াস আলীকে গুম করেন জিয়াউল আহসান। ট্রাইব্যুনালে দেয়া ইমরুল কায়েসের জবানবন্দিতে এই তথ্য উঠে এসেছে। আজকের এই সাক্ষী থেকে আমাদের ইলিয়াস আলীকে অপহরণ এবং তাকে যে অন্তর্ধান করবার যে বর্ণনা, সেটাও এই সাক্ষীর মুখ থেকে আংশিক বেরিয়ে এসছে। একবার জিয়াউল আহসানের নেতৃত্বে মহাখালী ব্রিজের কাছে যান
সেখানে তিনি কথোপকথন করেন তারেক সিদ্দিকীর সাথে যে আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গল্ফ করেছে। পিলখানা হত্যাকাণ্ডের পর বিডিআর সদস্যদের ধরতে চালানো হয় অপারেশন রেবেল হান্ট। সে সময় 10 থেকে 12 জন বিডিআর সদস্যকে জিয়াউল আহসানের নেতৃত্বে হত্যা করা হয় বলেও দাবি করেন দেহরক্ষী ইমরুল। বিডিআর হত্যাকাণ্ডের পর তিনি বিভিন্ন বিডিআর সদস্যদেরকে ধরে আনতেন এবং ধরে এনে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। আরেকটা হচ্ছে গুলি করে নদীতে ফেলে দিতেন। এই দুই প্রক্রিয়ায় প্রায় 10 থেকে 12 জন বিডিআর সদস্যকে ধরে এনে তিনি হত্যা করেছেন। তবে ইমরুল কায়েসের এসব অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন জিয়াউল আহসানের আইনজীবী। মানে এতটাই মুখস্থ ওনার করানো হয়েছে, ওনাকে এতটাই শিক্ষা দেওয়া হয়েছে, 161 যেটা পুলিশ কর্মকর্তার কাছে যে উনি জবানবন্দি দিয়েছেন, সেই জবানবন্দি একদম দাড়ি কমা সেমিকোলন সহ উনি কিন্তু বলে গেছেন। সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে 101 জনকে গুম করে হত্যার অভিযোগ রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই ঘটনার প্রেক্ষিতে জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলা প্রমাণের জন্য যথেষ্ট সহায়ক এবং আর কোনো সাক্ষী ছাড়াও কিন্তু জিয়াউল আহসানের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে বলে আমরা মনে করি। কাল অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশে আসতে পারে 4টি পরিবর্তন। আক্রমণ ভাগে আলভারেজ, গঞ্জালেস ও রক্ষণে মলিনার সঙ্গে দেখা যাবে তাগলিয়াফিকোকে। এদিকে নতুন 3 বিশ্ব রেকর্ড গড়ার হাতছানি রয়েছে লিওনেল মেসির সামনে। আর 1 গোল পেলে মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে এককভাবে হবেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। এদিকে গ্রুপ এইচে জমে উঠেছে নকআউটের লড়াই। আজ রাত 10টায় আটলান্টায় প্রথম জয়ের লক্ষ্য নিয়ে মুখোমুখি হবে স্পেন ও সৌদি আরব। প্রথম ম্যাচের হোঁচট ভুলে জয়ের লক্ষ্যে আজ সৌদি আরবের বিপক্ষে মাঠে নামছে স্পেন। যুক্তরাষ্ট্রের আটলান্টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রথম ম্যাচে কেপ ভার্দের সাথে ড্র করে বেশ চাপে রয়েছে স্পেন। অন্যদিকে উরুগুয়ের বিপক্ষে 1-1 গোলে ড্র করে নিজেদের আত্মবিশ্বাস ধরে রেখেছে সৌদি আরব। শেষ 32-এ টিকে থাকার জন্য আজকের 3 পয়েন্ট দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। ইনজুরি কাটিয়ে স্পেনের শুরুর একাদশে ফিরতে পারেন লামিন ইয়ামাল। অন্যদিকে সৌদি ভরসা রাখছে সালেম আল দাউসারি ও বুরাইকানের ওপর। বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি। এরই মধ্যে প্লাবিত হয়েছে সুনামগঞ্জ ও রংপুরের নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা। রংপুরের মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে দেখা দিয়েছে ভাঙন। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে দেশে বৃষ্টির পাশাপাশি উজানে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসামেও ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এতে উত্তরের 4 জেলা ও সিলেট, সুনামগঞ্জের নিম্নাঞ্চলে দেখা দিতে পারে স্বল্পমেয়াদী বন্যা। পাহাড়ি ঢলে প্লাবিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন এলাকা, তলিয়েছে রাস্তাঘাট, ব্যাহত হচ্ছে যান চলাচল। ঢলের পানি ঢুকেছে বাড়িঘরেও। সুনামগঞ্জ তাহিরপুর সড়কের উপর দিয়েও বইছে পাহাড়ি ঢলের পানি। আনোয়ারপুর এলাকায় সড়কে ব্যাহত হয় যান চলাচল।